তিস্তা পারে গণপদযাত্রা, হাজারো মানুষের অংশগ্রহণ, 11টি পয়েন্টে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবিতে যশোরে জেলা বিএনপির সমাবেশ, কেন্দ্রীয় নেতাদের কাছে পেয়ে উজ্জীবিত তৃণমূল। নদীকে খাল দেখিয়ে নাটোরের উন্নয়ন প্রকল্প, অবৈধভাবে বড়ালের মাটি বিক্রির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। বড়াল নদী পৌরসভা থেকে কাটার কোনো নিয়ম বা এখতিয়ার নাই। তাদের খনন করতে জনগণের সমস্যা সৃষ্টি করতেছে, এখান থেকে মাটি বিক্রি করছে। দুই দিক থেকে করছে, আমার ঘর টর ভাঙিছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রভিসির দ্বন্দ্বে শিক্ষা কার্যক্রম ব্যাহত, ক্যাম্পাস অস্থিতিশীল করার অভিযোগ পরস্পরের বিরুদ্ধে। এখনো একাডেমিক যে দায়িত্ব আমার, সেই দায়িত্ব আমি পালন করতে পারছি না। এই পর্যন্ত যারা নিয়োগ পেয়েছেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং যারা শিক্ষার্থী, তারা সবাই ফ্যাসিস্ট আমলের। সিন্ডিকেট ভাঙতে লালমনিরহাটে বিমান বাহিনীর বৃহত্তম আলু বীজ প্রকল্প, লাভবান হবেন কৃষক, রাজস্ব আয় বাড়বে সরকারের। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিকভাবে তিস্তার ক্ষতবিক্ষত পরিস্থিতি তুলে ধরতেই এই উদ্যোগ জানান তারা। বলেন, এর মাধ্যমে ভারতকে চুক্তি বাস্তবায়নে চাপ প্রয়োগ করা যাবে। 2 দিনের কর্মসূচিতে যোগ দেন রাজনৈতিক কর্মী, কৃষক, মজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে তিস্তা বাঁচাও কর্মসূচির সমাপনী ঘোষণা হবে। পানির ন্যায্য হিস্সার দাবিতে এই জনস্রোত তিস্তা ব্রিজের লালমনিরহাট প্রান্ত থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজার পর্যন্ত গণপদযাত্রা। 70 আতিয়ার রহমান তিস্তা পাড়ের বাসিন্দা। নদীগর্ভে হারিয়েছেন সর্বস্ব, সেই নদী পাড়েই নিজের পুঞ্জীভূত ক্ষোভ নিয়ে এসেছেন পাওনা বুঝে নিতে। ভোটমারি ইউনিয়ন আর ডাউবাড়ি ইউনিয়ন, সেখানে আমাদের জমি জায়গা যখন ভাঙি চলে যায়, আমাদের ভাই ভাগি চলে যায় দিনাজপুরে, আমরা যাই চলবে ইউনিয়নে। এই আমাদের দুঃখের কাহিনী, কি বলবো। দাবি জানানোর এই মিছিলে ছিলেন রাজনৈতিক কর্মী, কৃষক, মজুর সবাই। আয়োজকদের মতে অভিন্ন এই অববাহিকার 5 জেলা উত্তরের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত, কিন্তু উজানে ভারত একতরফা পানি প্রত্যাহার করে নেওয়ায় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত প্রান্তিক কৃষক। দাবি উঠেছে মহাপরিকল্পনা বাস্তবায়নের। অসময় ছাড়া অসময় পানি দেয়, যে সময় পানি দেয় সময় আমাদের বন্যা ফসল খাওয়া যায়, আর এই সময় পানির দরকার, এখন পানি নাই। তিস্তার পানি না হলে অত্র অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নটা সাধিত হচ্ছে না। স্কুল ভেঙে যায়, বাড়ি ভেঙে যায়, অনেক মানুষ মারা যায়। এই নদীর ভাঙনে আমরা রক্ষা চাই। আমরা যেন আর মানবিক এই সমস্যায় না পড়ি, নদী ভাঙনে, সেই থেকে উদ্ধারের জন্য আপনার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। পদযাত্রার এক পর্যায়ে প্রতিবাদ স্বরূপ নদী হেঁটেই পাড়ি দেন আন্দোলনকারীরা। কর্মসূচির বিভিন্ন পয়েন্টে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। বলেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই অধিকার বঞ্চিত লাখো মানুষ। আজকে চিন্তা করেন, বাংলাদেশে যদি পানির অভাবে 15 লক্ষ টন যদি আজকে চাল অতিরিক্ত উৎপাদন হতো, বাংলাদেশের অর্থনীতি, এই অঞ্চলের মানুষের অর্থনীতি, জীবন জীবিকা, জীব বৈচিত্র্য, সকলের জন্য কি আনন্দ বয়ে আনত। কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলার 11টি পয়েন্টে একসাথে শুরু হয় 2 দিনের এই কর্মসূচি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল মান্নান। মাজহার, কেন্দ্রীয় নেতারা কি বক্তব্য রাখছেন, কি বলেছেন তারা? মাজহার, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে?
লাগাতার কর্মসূচির যে 48 ঘন্টা কর্মসূচির যে একেবারে অপরাহ্নে এসে আমরা পৌঁছেছি এবং আমি যদি আপনাকে একটু দেখাতে পারি যে হচ্ছে আজকের এই যে 11টি যে স্পট আছে সেখানে যে ভার্চুয়ালি যে কথা বলবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার বক্তব্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন। আমরা তিস্তা যে মহিপুর পয়েন্টের যে সেতু আছে তার ঠিক উত্তর পাশের একটি স্পট থেকে আপনাদেরকে সংযুক্ত করেছি। এখানে শত শত হাজার হাজার মানুষ এখানে অংশ নিয়েছেন। আপনি জানেন যে এই যে পাশেই যে তিস্তা, এই তিস্তা কিন্তু শুকিয়ে মরা কাঠ হয়ে গেছে, অর্থাৎ এই তিস্তায় পানি একই সাথে এই তিস্তা বাঁচানোর জন্য যে মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতেই চলছে এই আন্দোলন। এই আন্দোলনটি আজ আগামীকাল সকাল ভোর নাগাদ কিন্তু শেষ হয়ে যাবে এবং এইখানে এই তিস্তা অববাহিকার যে 11টি যে স্পট আছে 11টি পয়েন্ট এভাবেই হাজার হাজার মানুষ অংশ নিয়ে তারা বলবার চেষ্টা করছেন যে কিভাবে তিস্তা ক্ষতবিক্ষত হয়েছে, কিভাবে তিস্তার বিবর্ণ দশার মধ্য দিয়ে এই অঞ্চলের লাখ লাখ মানুষ, পরিসংখ্যান বলছে যে এই অঞ্চলের প্রায় 2 কোটি মানুষের জীবন রেখা এই তিস্তা এবং এই তিস্তা বাঁচাতে হলে অবশ্যই তিস্তায় পানি দিতে হবে এবং একই সাথে দিতে হবে তিস্তা মহাপরিকল্পনার কাজটিও শুরু করতে হবে। সেই আওয়াজটি কিন্তু এখান থেকে উঠানো হয়েছে এবং একই সাথে যেটি বলা হচ্ছে এই আওয়াজটি আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বমত তৈরি করবার জন্যও এই উদ্যোগ নিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলন। মান্নান, ধন্যবাদ আপনাকে। তিস্তা নিয়ে আরো খবর থাকছে আমাদের হাতে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে যশোরে সমাবেশ করছে জেলা বিএনপি। শহরের টাউন হল ময়দানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। আরেকটি সংস্কার, মৌলিক সংস্কার করে তিনি এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার কাজ শুরু করছিলেন। বন্ধু, তাই আজকে যখন আমরা শুনি যে সংস্কার শুধুমাত্র আজকেই দাবি তোলা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। আমরা 2016 সালে আমাদের দেশের বেগম খালেদা জিয়া তিনি ভিশন 2030 দিয়েছিলেন সংস্কার বিভিন্ন প্রস্তাব করে। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যালেন্স করতে, ভারসাম্য আনতে হবে। তিনি বলেছিলেন যে 2 কক্ষের পার্লামেন্ট হতে হবে। তিনি বলেছিলেন যে বিচার বিভাগকে একদম সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং জনগণের যে অধিকার, সেই অধিকার থেকে ফিরিয়ে দেওয়ার জন্য তাকে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। এগুলো কয়েকটা বলবে, আরো অনেক কিছু ছিল। আর আমাদের নেতা জনাব তারেক রহমান 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়েছিলেন সংস্কারের। পরিষ্কার করে বলা আছে সেখানে যে রাষ্ট্রের রূপান্তর অর্থাৎ রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে আমরা 31 দফা দিয়েছি। সেই 31 দফাতে আজকে যে জুডিশ কমিশনের রিফর্ম কমিশন যে রিপোর্টগুলো আসছে তার সঙ্গে প্রায় এক হয়ে গেছে, প্রায় এক আছে। সুতরাং এই সংস্কারের নাম করে মানুষের যে অধিকার, সেই অধিকারগুলোকে পিছিয়ে দেওয়া, মানুষ কিন্তু অন্য কিছুর গন্ধ পায়। আমাকে অনেকে বলছে যে আপনি এত নির্বাচন করেন কেন, আগে সংস্কারগুলো হতে দেন না। যে সংস্কারগুলো কারা করবে? এই দেশের জনগণ করবে, তাই না? এই দেশের জনগণ যদি প্রতিনিধি না থাকে, পার্লামেন্ট যদি না থাকে, তাহলে কি আপনার এই সংস্কারগুলো সমগ্র জনগণের কথা আসবে কি? আসবে না। আমরা তাই পরিষ্কার করে বলেছি যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন, আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, কিন্তু দ্রুত নির্বাচন নেই। আমরা খুব ভালো করে জানি যে নির্বাচনের কথা বলে 1/11-তে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? তখন ফখরুদ্দিন মঈনুদ্দিন খুব ভালো ভালো কথা বলে, সংস্কারের কথা বলে, তারপরে ক্ষমতাকে দখল করবার চেষ্টা করে। সেদিন জনগণ ঘুরে দাঁড়িয়েছিল বলে, দেশের তুমি দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল বলে কিন্তু সেদিন মঈনুদ্দিন ফখরুদ্দিনকে চলে যেতে হয়েছে। আজকে পরিষ্কার করে বলতে চাই, প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা সবাই তাকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং তিনি সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিবিদেরা, সংস্কারকরা তাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, আমরাও করি।
সেই জন্যই আপনি যখন দায়িত্ব নিয়েছেন আমরা এইভাবে আশ্বস্ত হয়েছিলাম যে আপনি সত্যিকার অর্থেই। যশোরে সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে, সেখানে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। যাচ্ছি প্রবীরের কাছে। প্রবীর, সংঘর্ষের কারণ সম্পর্কে কিছু জানতে পারলেন কিনা, আর ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন? ক্যাম্পাসের পরিস্থিতি এখনও থমথমে যদি বলি শহর, এবং আমাদের যে পিছনের দিকটা রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের প্রধান ফটক, আমরা যদি একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করি, যে বিভিন্ন শিক্ষার্থী এবং বহিরাগত তাদের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এবং আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে গতকালই কুয়েটের বিএনপি শাখার অর্থাৎ ছাত্রদলের একটি কমিটি গঠন হয়েছিল। সেই কমিটি হওয়ার পরে সাধারণ শিক্ষার্থীরা আজকে দুপুরবেলা তারা ক্যাম্পাসের অভ্যন্তরে একটি মিছিল বের করে যে কুয়েটে এটি রাজনীতি মুক্ত ক্যাম্পাস হবে এবং এখানে কেউ রাজনীতি করতে পারবে না, রাজনীতি যদি করতে হয় তাহলে কুয়েট গেটের বাইরে যেয়ে করতে হবে। এমন পরিস্থিতিতে তখন যারা ছাত্রদল বা বিএনপির অনুসারী আসে, আমরা যেটা জানতে পেরেছি তারা শিক্ষার্থীদের যে পকেট গেটটা রয়েছে কুয়েটে, সেই পকেট গেট দিয়ে তাদের ধাওয়া দেয় এবং যেহেতু ধাওয়া দিয়ে ভিতরের দিকে নিয়ে যায়, তার পরপরই ভিতরে হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসে এবং শিক্ষার্থীরা যখন আরও বেশি একত্রিত হয়ে একই সময়ে যারা বিএনপি ছাত্রদল অনুসারী তারাও বিভিন্ন জায়গা থেকে এই কুয়েটের কাছাকাছি আসতে থাকে। সে কারণে দুটো গ্রুপই ভারী হয়ে যায়, তাদের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, ইটপাটকেল লাঠিসুটা নিয়ে যে যার মতো আক্রমণ করে এবং আমরা জানতে পেরেছি কয়েকজন এতে আহত হয়েছে, বিভিন্ন জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ভিতরের দিকটা কি পরিস্থিতি সেটি কিন্তু আমরা এখনও এইখান থেকে ভালো করে বুঝতে পারছি না, কারণ প্রধান যে ফটকটি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, যেটি আমাদেরকে বলা হয়েছে শিক্ষার্থী যারা রয়েছে প্রধান ফটকের মধ্যে অবস্থান করবে, তারা বাইরে আসবে না। সে কারণে বাইরে যদি বহিরাগতরা আক্রমণ করতে চায় সেটি আসলে এখান থেকে প্রশাসন যারা রয়েছে তারা নিয়ন্ত্রণ করবে বা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তবে দফায় দফায় ছোট ছোট ধাওয়া পাল্টা যাওয়ার ঘটনা ঘটছে, ইটপাটকেল ছোড়াছুড়ি ঘটনা ঘটছে এবং লাঠি সুটা নিয়ে কিন্তু উভয় পক্ষের লোকজন তারা কিন্তু আক্রমণ করছে এবং দেখতে পাচ্ছেন যে যারা এইখানে বহিরাগত আছে বা ছাত্রদলের অনুসারী আছে তাদের হাতেও লাঠি রয়েছে, অপরদিকে ক্যাম্পাসের অভ্যন্তরে যারা রয়েছে তারাও কিন্তু লাঠি সুটা নিয়ে অবস্থান করছে এবং বলা চলে যে এটি একটি মোটামুটি রণক্ষেত্র অবস্থা, কারণ দীর্ঘদিন পর কুয়েটের এমন পরিস্থিতি, এই পরিস্থিতিটা স্থানীয় যারা রয়েছে বা প্রশাসন যারা রয়েছে তারা এটা দেখেনি। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলছি, এখানে আসলে কি ঘটনা ঘটেছিল বলেন তো? ঘটনাটি ঘটেছে আজকে আমরা গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পেজে একটি পোস্ট শেয়ার হয়েছে যে কুয়েটের ছাত্রদেরকে বাহিরে ফর্ম বিতরণ করা হচ্ছে। সেই পোস্টের ভিত্তিতে বৈষম্য বিরোধী এবং আমরা বিভিন্ন গোপন সংগঠনের সদস্যরা মিলে তারা আজকে একটার সময় মানববন্ধন এবং মিছিলের আয়োজন করে। তারা সুন্দর মতন মিছিল করতেছিল, আমরা আমাদের 30-40 জন আমরা ভাই ব্রাদার সবাই মিলে আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এর মধ্যে ওই মিছিলের সামনে থেকে পিছনে এসে আমাদেরকে জেরার মুখে ফেলে আমাদেরকে ধরে টেনে হিঁচড়ে আমাদের অনেককে আহত করছে। আমাদের 250 বেডে হসপিটালে আছে অনেকে। এরপর লোকালদের সাথে বিভিন্ন ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়। এই বৈষম্য অর্থাৎ দুই গ্রুপই অবস্থান নেয় লাঠিসোঁটা নিয়ে এবং তারা একে অপরের প্রতি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে শুরু করেছে। লাঠিসোঁটা কারোর হাতে ছিল না, তারা এসে শুরু করছে। সবাই আহত, এখানে সবাইকে মারপিট করা হয়েছে, ধাক্কাধাক্কি করা হয়েছে এবং ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার জন্য তারা ধাক্কাধাক্কি করছে। এরপর এখানে লোকালরা একটু জড়িত হয়ে ওরা ওখান থেকে ইট মারা শুরু করছে, পকেট গেট থেকে বাইরে ইট মারলে দোকানপাটে পড়ছে, লোকালরা সেখানে উত্তেজিত হয়ে গেছে, তখন একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আপনারা দুজন তো কুয়েটের শিক্ষার্থী, তাহলে কেন আপনারা বাইরে কেন অবস্থান করছে ভিতরে না থেকে? আমাদেরকেই তো ধাওয়াটা দিয়েছে কুয়েটের বৈষম্য বিরোধী ছাত্ররা। আমরা হচ্ছে ছাত্র দলের সমর্থক। আমরা হচ্ছে একটা ছোট্ট একটা র্যালি নিয়ে যাচ্ছিলাম।
এবং এটা শান্তিপূর্ণ ছিল। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা আমাদের উপরে আক্রমণ করে এবং এর পরবর্তীতে 25 থেকে 30 মিনিট একটি ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে আমাদের শিক্ষার্থীদের মধ্যে। এবং এরপরে এখানে যারা লোকাল রয়েছে, লোকাল ছাত্রলীগ ছাত্রদল রয়েছে, তারা এটির মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং এভাবে জিনিসটি ছড়িয়ে পড়ে। আসলে আমরা দুজন, আমাদের অনেকে তো আহত এবং সাথে আপনারা তো শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থী, এটা হওয়ার কথা ছিল। এর ভিতরে আবার বহিরাগত কিভাবে ক্যাম্পাসে প্রবেশ করলো, কিভাবে হলো? পাটকেল মারছে, তারা বাইরের লোকজন জড়ো হয়ে গেছে এই গ্যাঞ্জাম দেখে, আমাদেরকে ধাওয়া দিচ্ছে, তাদের সাথে রুড বিহেভ করছে এবং বাজে বিহেভ করছে, গালাগালি দিচ্ছে এবং তারা তখন একটা উত্তেজনাকর সৃষ্টি তৈরি হয়ে গেছে পরিস্থিতির। বহিরাগত যারা, তারা কি ছাত্র দলের অনুসারী বা আপনাদের ছাত্র দলের অনুসারী? ব্যাপারটা এরকম না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা আমাদের উপরে যখন আক্রমণ চালায়, আমরা তখন ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু তারা আমাদের উপর ইট নিক্ষেপ করতে থাকে এবং এই ইট কিছু যারা লোকাল দোকানপাট রয়েছে সেই দোকানপাটের উপরে যেয়ে পড়ে এবং লোকালরা এই কারণে ক্ষিপ্ত হয় এবং এক পর্যায়ে লোকালরা আমাদের কুয়েটের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক করেন, তাদের উপরে এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয় এবং আন্দোলন বলেন আর এই যে মবটি যেভাবে এটি ছড়িয়ে পড়ে আর কিভাবে। কিন্তু আসলে শুরুটা এভাবে হওয়ার কথা ছিল না। আমরা যারা ছাত্রদলের সমর্থক রয়েছি, তারা আমরা খুবই শান্তিপূর্ণ একটি সমাবেশ নিয়ে যাচ্ছিলাম। আমাদের কোনো ব্যানার ছিল না। আমরা 30 থেকে 35 জন ছেলে খুবই শান্তিপূর্ণভাবে আমরা হেঁটে যাচ্ছিলাম, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমর্থক এসে আমাদেরকে পিছন থেকে এসে আমাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া করতে থাকে এবং জিনিসটি ছড়িয়ে পড়ে। ধন্যবাদ আপনাকে। তবে সোহার, আমরা যেটা শুনতে পেরেছি সেটি হচ্ছে শিক্ষার্থীরা তারা ভাইস চ্যান্সেলর মহোদয়কে একটি আলটিমেটাম দিয়েছে যে 5টার মধ্যে তাকে জানাতে হবে এই ক্যাম্পাস রাজনীতি মুক্ত হবে। সেটি নিয়ে তারা কিন্তু তথ্য সংগ্রহ করেন। আমরা পরবর্তী তথ্য আপনার কাছ থেকে জেনে নেব। তিস্তা বাঁচাও কর্মসূচিতে ভার্চুয়ালি সমাপনী বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। চুক্তিও হয়নি, অথচ সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক স্বৈরাচার, এই খুনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহারের একটা সুবিধা দিয়ে এইসব চুক্তিতে মিনিমাম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করা হয় না। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অরাজ্য এবং একতরফা চুক্তি এইগুলো পুনর্মূল্যায়ন কিংবা বিবেচনা করা দরকার। প্রিয় ভাই বোনেরা, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গেই বৈরিতা নয়। আমাদের পররাষ্ট্রনীতির এটি হচ্ছে মূল স্লোগান বা মূল নীতি। কিন্তু সময়ের প্রয়োজনে হয়তো এই স্লোগানটি বা এই নীতিটি পুনর্বিবেচনা করা দরকার। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু, স্থায়ী মিত্র বলে কিছু নেই, বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা, ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে। সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশের এবং জনগণের স্বার্থ রক্ষাই হতে হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার। এ কারণেই বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ। বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাঁটাতারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না। সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তাক্ত মরদেহ আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। প্রিয় দেশবাসী, প্রিয় তিস্তা পাড়ের ভাই বোনেরা, প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিস্সা না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে, জনগণকে বাঁচাতে, কৃষিকে বাঁচাতে, কৃষককে বাঁচাতে, নদী বাঁচাতে, নাব্যতা রক্ষা করতে, তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণেই আমরা মনে করি পানির
ন্যায্য হিস্যা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে, কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে। আবার আন্তর্জাতিক অংশগ্রহণের উদ্যোগের অংশ হিসাবে আর সময়ক্ষেপণ না করে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশকে 1992 সালের ওয়াটার কনভেনশন এবং 1997 সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে। প্রিয় ভাই বোনেরা, আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনোই বিকল্প নেই। আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। পাশাপাশি বর্ষা সহ অন্য উৎস থেকে পানি সংরক্ষণ করে রাখার জন্য বাংলাদেশের ভেতরে থাকা তিস্তার ডান পাশের 7টি নদী এবং তিস্তার বাম পাশে 5টি শাখা বা উপনদী, এগুলোকেও খনন করা অত্যন্ত জরুরি। এগুলোকেও খনন করতে হবে আমাদের। এছাড়াও পানির বিকল্প উৎস তৈরি এবং পানি সংরক্ষণের জন্য নদী ও পানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং পুনরায় শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচি চালু করব ইনশাআল্লাহ আমরা। প্রিয় ভাই বোনেরা, আমার সামনে এখানে বহু সম্মানিত মুরব্বী রয়েছেন। সেই মুরব্বীদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় মুরব্বীবর্গ, আপনাদের অনেকেরই মনে আছে সারা দেশে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। নাটোরে নিয়ম নীতির তোয়াক্কা না করে বড়াল নদ খনন করছে বনপাড়া পৌর কর্তৃপক্ষ। শুধু তাই নয়, নদী সংশ্লিষ্ট কোনো দপ্তরের অনুমতি না থাকলেও নদীর মাটি বিক্রিও করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। 2023-24 অর্থবছরে দেশের 30টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় জনদুর্ভোগ কমানোর স্বার্থে একটি খনন প্রকল্প নেওয়া হয়। সেই প্রকল্পে নাটোরের জিয়াখালের 3 কিলোমিটার অন্তর্ভুক্ত হয়, যার ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনার আমিন অ্যান্ড কোং। অভিযোগ উঠেছে এই প্রকল্পে বড়াল নদীর 5 কিলোমিটার অংশ খাল হিসাবে দেখিয়েছে বনপাড়া পৌরসভা। অবৈধভাবে বিক্রি হচ্ছে নদীর মাটি। বড়াল নদী পৌরসভা থেকে কাটার কোনো নিয়ম বা এখতিয়ার নাই। তাদের খনন করতে জনগণের সমস্যা সৃষ্টি করতেছে, মাটি বিক্রি করছে। ওই দিক থেকে মাটি কাটে আমার এদিক বান্ধি দিবি, তাহলে আমার কোনো বাড়ি ঘরের কোনো ক্ষতি হবে না। এখন দেখি দুই দিক থেকে করেছে, আমার ঘর টর ভাঙিছে। ঠিকাদারের প্রতিনিধির দাবি, কার্যাদেশ মেনেই খনন চলছে। আমাকে যে মেজারমেন্ট দিচ্ছে, যে ডাটা শিডিউলে আছে, যেভাবে কাটার কথা, সেইটা আমি খাটতে চাই। আমি কোথাও মাটি বিক্রি করি নাই, আমার কোনো ইনভলভমেন্ট নাই। নদী খনন ও মাটি বিক্রিতে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। খনন করার ক্ষেত্রে আমাদের কাছ থেকে অফিসিয়ালি কোনো অনুমতি নেওয়া হয় নাই। আর যেটা নদী খননকৃত মাটি, এটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিলাম অথবা সরকারি কাজে ব্যবহার করা যেতে পারে। বিক্রি করার কোনো সুযোগ নাই, এটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। কিভাবে নদীকে খাল উল্লেখ করে প্রকল্প নেওয়া হলো তার সদুত্তর নেই পৌর কর্তৃপক্ষের কাছে। নদীকে তো আমাদের কাটার ওই ধরনের ইয়ে নাই, জাস্ট আমরা এটা বলছি, তো আগেই বলছি জলাবদ্ধ নিরসনের জন্য। আর জাস্ট আমরা একটা কি বলবো আর কি, ড্রেনের মতো করে একটা সংস্কারের কাজ করছি, স্থায়ী কোনো স্ট্রাকচার তো করছি না। এখন যদি আমি নদীটাকে যদি মনে করেন শাসন করে আমি কোনো একটা বাদ দিতাম বা দুই সাইডে যদি আমি ব্লক বিছাতাম, তাহলে একটা ছিল জাস্ট আমার পানি নিষ্কাশনের জন্য একটা কাজটা করার। নদী কিন্তু নদী নাই, নর্দমার থেকে ছোট হয়ে গেছে। আপনি যদি সরেজমিনে দেখেন
যদি এলাকা ঘুরে ঘুরে দেখেন যে নদী কোথায় আছে, বাজারের ভিতরে গিয়ে দেখেন আসলে সেখানে নদী আছে না খাল আছে, না খালের থেকে চাপা ছোট নর্দমা আছে। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বলছেন, পৌরসভা কখনোই নদী খনন করতে পারবে না। প্রকল্পের কাজ সাময়িক বন্ধ করা হয়েছে। নদী কখনোই পৌরসভা কাটতে পারে না। নদী খনন প্রকল্প যেগুলো BIWTA বা BMD এর মাধ্যমে হয়ে থাকে। আপাতত কাজটি বন্ধ করে রেখেছি এবং পরিপূর্ণভাবে মাটির বিষয়ে যখন পূর্ণাঙ্গ নির্দেশনা না পাবো ততক্ষণ পর্যন্ত এটি কাজ চলবে না। প্রায় 2 কোটি টাকার প্রকল্পটির মেয়াদ চলতি বছরের 20 এপ্রিল পর্যন্ত। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। নানা সমস্যায় জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষা কার্যক্রমই চলছে কোনো রকমে, তার উপর যুক্ত হয়েছে ভিসি প্রভেসির দ্বন্দ্ব। শিক্ষক শিক্ষার্থীদের একটি অংশ দিয়েছে আলটিমেটাম, অন্যদিকে ভিসির ভবনে হামলায় মামলা হয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। একটি চিঠিকে কেন্দ্র করে প্রকাশ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসির দ্বন্দ্ব। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়ে আলোচনার জন্য 5 ফেব্রুয়ারি বিভাগীয় চেয়ারম্যানদের চিঠি দেন উপাচার্য। তবে উপাচার্যের সভা ডাকার বৈধতা নেই জানিয়ে পাল্টা চিঠি ইস্যু করেন উপাচার্য। এমনকি ওই সভায় যোগ দেয়া চাকরির বিধি পরিপন্থী উল্লেখ করে 9 ফেব্রুয়ারি আরও একটি চিঠি দেয়া হয় চেয়ারম্যানদের। অন্য জায়গায় যাওয়া যাবে কি যাবে না এইরকম কোনো বিষয়, এইরকম ধরনের ভাষায় কখনো চিঠি আমি চোখে আমার পড়িনি। একাডেমিক অগ্রগতি জানানোর জন্য চেয়ারম্যানদের কাছে প্রভিসি চিঠি পাঠাতে পারবেন, এটা কেন বিধিসম্মত না আমি এখনো বুঝতেছি না। উপাচার্যের অভিযোগ, দায়িত্ব বুঝে নিতে লিখিত ও মৌখিকভাবে অনুরোধের পরও সাড়া দেননি উপাচার্য। এখনো একাডেমিক যে দায়িত্ব আমার, সেই দায়িত্ব আমি পালন করতে পারছি না। উপাচার্য মহোদয়কে বারবার অনুরোধ করেছি। উপাচার্য হিসেবে যোগদানের 5 মাস পর 14 ফেব্রুয়ারি সিন্ডিকেট সভা ডাকেন ডক্টর সুচিতা শর্মিন। এর আগে কমিটি থেকে সরিয়ে দেয়া হয় 2 শিক্ষক প্রতিনিধিকে। এর প্রতিবাদে বিক্ষোভ ও ভাঙচুর করে শিক্ষার্থীদের একটি অংশ। সদ্য সাবেক সিন্ডিকেট সদস্যদের অভিযোগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সাবেক রেজিস্ট্রারকে ট্রেজারার হিসেবে যোগদান করতে না দেয়ায় ক্ষেপেছেন ভিসি। রংপুর বিশ্ববিদ্যালয়ে এক্সটার্নাল পরীক্ষা কমিটি বলেন বা নানা ধরনের আপনার তদন্ত কমিটি বলেন, এগুলো হলেই বর্তমান যে ভিসি মহোদয় আছেন তো ওনাকে হচ্ছে এক্সটার্নাল হিসেবে রাখা হতো। তার মানে কলিমুল্লাহ সাহেব এবং বর্তমান ভিসি মহোদয় এবং সাবেক ট্রেজারার হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তো ওনারা 3 জন মূলত মানে একই ফুলের 3 এটা বলা যায় আর কি। শিক্ষার্থীদের অভিযোগ, ফেসিবাদের দোসরদের পুনর্বাসন করছেন উপাচার্য। আওয়ামী লীগের একজন মানে পদধারী নেতা এবং তার মেয়াদ কিন্তু শেষ হয়ে যাওয়া, তো তাকে কেন আবার নিয়োগ দেয়া? শিক্ষার্থীদেরকে তোয়াক্কা না করে তিনি হচ্ছে বাইরের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন অনুসরণ করে উনি হচ্ছে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয় প্রতিটা পদক্ষেপে। 2011 সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সবাই ফ্যাসিস্ট আমলের বলে মন্তব্য করেন উপাচার্য। বলেন, ক্যাম্পাস অস্থিতিশীল করতে ইন্ধন যোগাচ্ছেন প্রভিসি। 2011 সাল থেকে প্রতিষ্ঠিত, সেই সময় থেকে এই পর্যন্ত যারা নিয়োগ পেয়েছেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং যারা শিক্ষার্থী, তারা সবাই ফ্যাসিস্ট আমলের। ভিসি ভবনের গেট ভাঙচুরের ঘটনায় 17 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা এবং উপাচার্যের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি অংশ। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 14 বছরে বিভিন্ন সময় নানা ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়েছেন উপাচার্য ও শিক্ষার্থীরা। অভিযোগ আছে এর পিছনে কলকাঠি নাড়ছেন শিক্ষক ও কর্মকর্তাদের একটি অংশ। সুযোগ বুঝে সুবিধাও নিচ্ছেন তারা, অথচ শিক্ষার্থীদের চাপে কোণঠাসা থাকছেন উপাচার্য। শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন একাডেমিকভাবে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। সড়ক দুর্ঘটনায় নিহত গণমাধ্যম কর্মী মাসুমা ইসলামের মরদেহ তার গ্রামের বাড়ি নাটোরে পৌঁছেছে। ভোরে রাজধানীতে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন বেসরকারি এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা। গত 14 ফেব্রুয়ারি সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হন মাসুমা। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। নাটোরের গুরদাসপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে মাসুমা ইসলামকে।
কৃষকদের সহায়তা দিতে প্রথমবারের মতো নিজেদের জমিতে বীজ আলু উৎপাদন করছে বিমান বাহিনী। প্রথম বছর 500 টনের বেশি আলু বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা দিয়ে মিটবে কয়েক জেলার আলু বীজের চাহিদা। 90 দিন আগে আবাদ করা আলু এরই মধ্যে বীজ হিসেবে সংগ্রহের জন্য তোলা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে আলুর দাম নিয়ে নৈরাজ্য দেখা যায়। ভরা মৌসুমেও হুহু করে বাড়তে থাকে দাম। এর পেছনে বীজ সরবরাহ ও বিপণন সিন্ডিকেটকে দায়ী করা হয়। সিন্ডিকেট ভাঙতে এবং মানসম্মত আলুর বীজ সরবরাহের লক্ষ্যে একটি প্রকল্প নেয় বাংলাদেশ বিমান বাহিনী। বাহিনীর লালমনিরহাট ইউনিটে 50 একরেরও বেশি জায়গা জুড়ে প্রথমবারের মতো বীজ উৎপাদনের লক্ষ্যে আলু চাষ হয়েছে। সিন্ডিকেট থেকে উত্তরণের জন্য আমরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনী লালমনিরহাট এই আলু বীজ করার প্রিপারেশন নেই এবং আমরা এবছর 50 একরের অধিক জমিতে আলু বীজ রোপণ করি। বিমান বাহিনীর এমন উদ্যোগে খুশি প্রান্তিক চাষি। বাণিজ্যিক এই প্রকল্প থেকে সুলভ মূল্যে বীজ পাবেন তারা। এছাড়াও প্রকল্পে কর্মসংস্থান হয়েছে শতাধিক মানুষের। আমাদের আরো কয়েকটা ছেলে আছে, আমরা সবাই মিলে এখানে কাজ করি, মহিলা কাজ করে। এখানে যে আলু প্রজেক্টে কাজ করি, ভুট্টা কাজ করি, ধানে কাজ করি, এখানে বেশ কাজ করে খুব ফ্যামিলি খুব ভালোভাবে চালাইতেছি। প্রথম বছর 500 মেট্রিক টন আলুর বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই আলু প্রজেক্টটি করার জন্য এখানে গরিব ও প্রান্তিক কৃষক তারাও এখানে কাজ করতে পারে এবং কাজের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়ন হয়। জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায় বিএডিসির মাধ্যমে আলুর বীজ সরবরাহ করার কথা জানিয়েছে বিমান বাহিনী। জারিন অর্নি, যমুনা নিউজ।